ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমরা কোন অধ্যায়টা শুরু করতে যাচ্ছি আজকের। দেখো, আজকে হচ্ছে 5.7 আমরা সমাধান করব। তবে পুরোপুরি নয়, 1 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে? এবারে এই শুধু যে সমাধান করব তা না, তার সঙ্গে সঙ্গে সমাধানের পদ্ধতি, মানে সহসমীকরণ, রৈখিক সহসমীকরণ সমাধানের 4টে পদ্ধতি আছে আমরা জানি। সেই 4টে পদ্ধতির মধ্যে 3টে পদ্ধতি সম্বন্ধে আজকের এই ভিডিওতে আমরা জানব। আর পরবর্তী ভিডিওতে আমরা জানব হচ্ছে একটা পদ্ধতি। ঠিক আছে? 3টে পদ্ধতির মধ্যে কি কি আছে? 3টে পদ্ধতি আছে অপনয়ন, তুলনামূলক আর পরিবর্তন। আর পরবর্তী ভিডিওতে আমরা জানব বজ্রগুণন পদ্ধতি। ঠিক আছে? তাহলে চলো, তাহলে আজকের যেটা 5.7 কোশ্চেন থেকে 5.7 ওটা আমরা শুরু করি। দেখো, এখানে তোমাদের কাছে বইটা কাছে রাখবে আর তার সঙ্গে সঙ্গে এই অঙ্কগুলি কীভাবে সমাধান করছে সেটা দেখবে। ঠিক আছে? দেখো, প্রথম যে অঙ্কটাতে ছিল কি বলে দিয়েছিল যে আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই একই দোকান থেকে একই দামে 7টি পেন ও 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। তাহলে আমি সহ সমীকরণ গঠন করে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম হিসাব করে লিখি। এটার ক্ষেত্রে কীভাবে করেছি এবার দেখে নেওয়া যাক। ধরে নিয়েছি আমরা কি, যে প্রতিটি পেন ও প্রতিটি পেন্সিলের দাম যথাক্রমে x ও y টাকা। ঠিক আছে? তোমরা এরকম না লিখে তোমরা এরকম লিখতে পারো যে ধরি প্রতিটি পেনের দাম x টাকা এবং প্রতিটি পেন্সিলের দাম y টাকা। ঠিক আছে? দুটোভাবেই লেখা যায়, সেভাবে বলে দিলাম। এবারে দেখো, তারপরে কি, এবার শর্তগুলো অনুযায়ী আমাকে সমীকরণটা গঠন করতে হবে। শর্তগুলো কি দেওয়া আছে? প্রথম শর্তে দেওয়া ছিল যে 34 টাকায় 5টা পেন ও 3টি পেন্সিল। আমরা তো প্রত্যেকটা পেন আর প্রত্যেকটা পেন্সিলের দাম ধরে নিয়েছি। তাহলে 5টা পেনের দাম কত? 5x, আর 3টি পেন্সিলের দাম কত হবে? 3y। তাহলে মোট কত টাকা হবে? মোট হবে 5x + 3y। মোট তো 34 টাকায় কিনেছে, তার ওটা সমান 34। তার প্রথম শর্ত অনুযায়ী হয়ে গেল একটা সমীকরণ গঠন। এবারে দ্বিতীয় শর্ত কি বলেছে? দ্বিতীয় শর্ত বলেছে যে 53 টাকায় 7টা পেন ও 6টা পেন্সিল। তা 7টা পেনের দাম কত হবে? 7x, আর 6টা পেন্সিলের দাম 6y। তাই তো? 6টা পেন্সিলের দাম, কারণ প্রতিটি পেন্সিল তো y, তার 6টা পেন্সিলের 6y। তাহলে মোট টাকা হলো 7x + 6y, সেটা সমান কত? 53 হবে। মোট টাকা 53 টাকায় কিনেছে। তাহলে দুটো সমীকরণ হয়ে গেল। এবারে কাজ কি? এবার সমীকরণ গঠন হয়ে গেল, এবারে কাজ হতো সেটাকে সমাধান করা। সমাধান করে কি পাবো? x আর y এর মান পাবো। আর এক্স ওয়াইটা কি? এক্স ওয়াই হলো এক্সটা হলো পেনের দাম, আর ওয়াইটা পেন্সিলের দাম, দুটো রাশি যেটা দেওয়া আছে তাদের দাম। বোঝা গেল? এবারে আমাদের কাজ হলো সমীকরণটা আমরা কোন পদ্ধতিতে করব। 3টে পদ্ধতি বলেছি, এবার যে কোনো পদ্ধতিতে তোমরা করতে পারো। আমরা তো এখানে শিখতে এসেছি 3টে পদ্ধতি, আর সেই 3টে পদ্ধতির মধ্যে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা যে পদ্ধতি ব্যবহার করছি, দেখে না পদ্ধতিটা আগে কি ব্যবহার করছি দেখো না, তারপরে এর নামটা বলবো। দেখো, 1 নম্বর সমীকরণকে, পদ্ধতিটা কি সেটা জেনে নাও। 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে যথাক্রমে পাই। যথাক্রমে কথাটা কেন লেখা হয়েছে? মানে পরপর, মানে 1 নম্বরকে 2 আর 2 নম্বর করে 1, আর সেটা পরপর লিখবো বলে যথাক্রমে। ঠিক আছে? 1 নম্বর করে 2 দিয়ে গুণ করে যেটা হয়েছে সেটা প্রথমে লেখা হয়েছে। 1 নম্বরকে 2 দিয়ে গুণ করে কত? 10x + 6y হয় সমান 68 হয়। 34 × 68 এটা হলো। আর 2 নম্বরকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে। এবারে কি করা হয়েছে? গুণ করার পর বিয়োগ করা হয়েছে। বিয়োগ করার জন্য এখানে কি চিহ্ন দেওয়া আছে? দেখো, বিয়োগ করা হয়েছে। বিয়োগ করার জন্যই এখানে চিহ্ন, যখনই বিয়োগ করব এখানে তখনই এই চিহ্নটা হবে। চিহ্নটা কী করে হলো? বিয়োগের চিহ্ন হবে। এটা বিয়োগ এখানে কেন হবে? এখানে যেহেতু প্লাস আছে, বিয়োগ করলে মাইনাস। এখানে প্লাস আছে, বিয়োগ করলে মাইনাস। এখানে প্লাস আছে, বিয়োগ করলে মাইনাস, তাই না? সেজন্য এটা মাইনাস হয়েছে, বিয়োগ করছি বলে। এবারে এই দুটোর মধ্যে এই দুটো বিয়োগ করলে কত হয়? দেখো, 10x থেকে মাইনাস, মানে 7x বিয়োগ করলে কত? 3x। আর 6y থেকে 6y বিয়োগ করলে 0, আর 0 লেখার প্রয়োজন নেই। তাহলে এটা 58 থেকে 53 বিয়োগ করলে কত হয়? 15, তাই তো? তাহলে 3x = 15। তাই এখান থেকে x এর মান পেয়ে গেলাম 5, হয়ে গেল। তাহলে 1 নম্বর সমীকরণে এই x এর মানটা আমরা বসাবো। যে কোনো দুটো সমীকরণের মধ্যে তোমার যে কোনো একটা সমীকরণ বসাতে পারো, 1 বা 2, যে কোনো সমীকরণে।
আমি 1 নম্বর সমীকরণে বসিয়েছি। বসালে ওয়াইয়ের মান পেয়ে গেলাম ওখান থেকে। দেখো ওখান থেকে ওয়াইয়ের মান পেয়ে গেলাম 3। তাহলে কী হবে, প্রতিটা পেন ও প্রতিটা পেন্সিলের দাম যথাক্রমে হবে 5 টাকা ও 3 টাকা, মানে প্রতিটা পেনের দাম 5 টাকা, প্রতিটা পেন্সিল 3 টাকা। এটাই হয়ে গেল আমাদের কাজ। এবারে প্রশ্ন হচ্ছে, এইটা আমরা স্যার কোন পদ্ধতিতে সমাধান করলাম? এই পদ্ধতিটার নাম হলো অপনয়ন পদ্ধতি। আরেকবার একটু বলে দিই অপনয়ন পদ্ধতিটা কী। অপনয়ন পদ্ধতির প্রথম কাজ হলো, প্রথমে যে সমীকরণ দুটো দেওয়া থাকবে সেই সমীকরণ দুটোয় আমি এখানে দেখো এখানে 2 কেন গুণ করেছি, এখানে প্রশ্ন হবে স্যার আপনি 2 কেন গুণ করলেন, আর 2 নম্বরটাকে বা 1 কেন গুণ করলেন, তাই তো এটাই মাথায় আসবে। এবার দেখে নাও, এখানে অপনয়ন পদ্ধতির নিয়মটা হলো যে এক্স আর ওয়াই আমি যদি মনে করি আমি এখানে ওয়াই চলরাশিটাকে কেটে বাদ দেবো বলে, আমি ওয়াই চলরাশিটা বাদ দিয়ে এক্সের মানটা পাবো বলে এই কাণ্ডটা করেছি। কী করে কেটে বাদ যাবে দেখো, এখানে দেখো আমি যদি 2 গুণ করি তো এটা 6, আর এখানে 6y আছে, তাই তো। তাহলে এই 6y মিল করার জন্য যেহেতু ওয়াইটাকে বাদ দেবো এটা ভেবেছি, আমি যদি মনে করতাম যে এক্সটাকে বাদ দেবো বিয়োগ করে, তাহলে এখানে কত গুণ করতে হতো, এখানে এক্সের সহগ সমান করতে গেলে এখানে গুণ করতে হতে হবে 7 গুণ করলেই তবে আমার এখানে 7 গুণ করলেই তবে হবে। আমি অন্য কিছু গুণ করলে এটা হবে না। অন্য কিছু গুণ করা যায় অনেক বড় সংখ্যা, সবচেয়ে ছোটো সংখ্যা কত গুণ করা যায়, এখানে 7 এখানে 5 গুণ করে দেখো 7 5 35, এখানেও 35, মানে সবটা একই থাকলে তারা সব বিয়োগ করলে কেটে যাবে, তাই তো। এই হচ্ছে কাজ আমার, এইটাকে কেটে দিয়ে মানে এক্সটাকে অপনয়ন করা, এটাকে এই জন্য বলে অপনয়ন পদ্ধতি। এক্সটা অপনয়ন করব বলে, অপনয়ন করা মানে কি বাদ দেওয়া, এক্সটাকে অপনয়ন করা তুলে দেওয়া, অপনয়ন করার জন্যেই আমার ওই সংখ্যাগুলো গুণ করতে হয়েছে। আমি এখানে ওয়াইটাকে অপনয়ন করার জন্য আমি ওই 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করেছি, আর 2 নম্বর সমীকরণ 1 দিয়ে। কোনো সমীকরণকে কোনো সংখ্যা দিয়ে গুণ করা মানে তার বাম পক্ষে ডান পক্ষে যেসব রাশি আছে তাদের প্রত্যেকের সঙ্গে গুণ হবে, এই হচ্ছে নিয়ম, ঠিক আছে। যেমন এই পক্ষে আছে, বাম পক্ষে আছে কত 5x, তাহলে 5 এর সঙ্গে গুণ করলে 10x, আর 3y এর সঙ্গে গুণ করলে 6y, এর সঙ্গে গুণ করলে কত হয়, সমান 68 হয়। তাই হয়েছে। এইভাবে এটার সঙ্গে যেহেতু অন্য কোনো সংখ্যা গুণ করার প্রয়োজন হয়নি, সেই জন্য, না হলে যদি আমি এক্সটাকে অপনয়ন করতাম তাহলে এটার সঙ্গে গুণ করতে হতো 7, আর 2 নম্বরের সঙ্গে গুণ করতে হতো 5, তখন 35 হতো। তখন বিয়োগ করলে কেটে যেত, গিয়ে ওয়াইয়ের মান আগে পেতাম, তারপরে ওয়াইয়ের মানটা, তারপরে কী করতাম, ওয়াইয়ের মানটা এক্সের যে কোনো একটা সমীকরণ বসালে এক্সের মানটা পেয়ে যেতাম। শেষে লিখে দেবো আমরা নির্ণয় সমাধান। যেহেতু আমরা একটা লেখাঙ্ক করছি, যেহেতু সেই নির্ণয় সমাধান বলতে বোঝাচ্ছে যে রাশিগুলো বলেছে তাদের মানটা। এখানে নির্ণয় সমাধান না লিখে আমরা এটা লিখেছি, বোঝা গেল। এই হলো অপনয়ন পদ্ধতি। প্রথম কাজ হলো এক্স বা ওয়াই যে কোনো একটা চলরাশিকে অপনয়ন করব, তার জন্য গুণ করতে হবে কোনো সংখ্যা, দুটো সমীকরণকে গুণ করে ওই একই রাশি একই সহগ এনে সেটাকে অপনয়ন করে তারপরে সেই মানটা অন্য যে কোনো একটা সমীকরণে বসিয়ে আর একটা রাশির মানটা বার করা, এইটা হলো অপনয়ন পদ্ধতি, বুঝা গেল। আচ্ছা, এবারে চলো পরের অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 2 নম্বর অঙ্কটা বই পাশে রাখতে বললাম। পাশে দেখো যে আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান হলে সহসমীকরণ গঠন করে তাদের পৃথকভাবে ওজন হিসাব করে লেখে। এটা কি করতে হবে দেখো, প্রথমে ওজনটা আমাকে ধরে নিতে হবে। তাই আমরা ধরে নিয়েছি যে আয়েশার ওজন x কিগ্রা ও রফিকের ওজন y কিগ্রা, ঠিক আছে। তাহলে প্রথম শর্তানুসারে কি বলেছে, দুজনের ওজন একত্রে কত 85 কিগ্রা, তাহলে x + y হলো 85, এটা প্রথম শর্ত থেকে পেয়ে গেলাম একটা সমীকরণ। দ্বিতীয় শর্তে কি বলেছে দেখো, দ্বিতীয় শর্তে বলেছে আয়েশার ওজনের অর্ধেক, আয়েশার ওজন তো x, তার অর্ধেক করলে কত x/2, অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান। রফিকের ওজন তো ওয়াইয়ের 4/9 অংশ মানে y × 4/9, তার মানে 4y/9, এর সমান বলেছে x/2টা ওর সমান। তাহলে দেখো এটা সমান এটা হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমি 2 নম্বর সমীকরণ বলে লিখে দিলাম, ঠিক আছে। এবারে এইটা আমাকে সমাধান করতে হবে। চলো দেখে নেওয়া যাক কোন পদ্ধতিতে আমরা সমাধান করেছি। দেখো কী করেছি, এখানে 2 নম্বর সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে x সমান কত পাই সেটা বার করে নিয়েছি। দেখো 2 নম্বর সমীকরণ থেকে x সমান কী পাচ্ছি, 8y/9,
এখানে 2 নিচে ভাগ ছিল তো উপরে গুণ হয়ে যাবে, তাহলে 8y/9। এটা 2 নম্বর সমীকরণ পেয়ে এইটাকে আবার একটা নামকরণ করলাম 3 নম্বর সমীকরণ বলে। এবারে 1 নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে আমি 8y/9, যেহেতু এক্স সমান 8y/9, তো তাই এক্সের পরিবর্তে 8y/9 বসিয়ে দিলাম 1 নম্বর সমীকরণে এক্সের পরিবর্তে। তাহলে বসালে কি হচ্ছে দেখো, যদি বসাই আর সেখান থেকে 8y/9 প্লাস ওয়াই সমান এইরকম একটা রাশি চলে এলো। সেখান থেকে কী পাচ্ছি আমরা দেখো, ওয়াইয়ের মানটা পাচ্ছি 17 মানে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, তাই না? ওয়াইয়ের মানটা এখান থেকে পেয়ে গেলাম। এবারে কি করব, 3 নম্বর সমীকরণে এবারে কি করছি, এবারে এই 1, 2 বা 3 যে কোনো একটা সমীকরণে আমি ওয়াইয়ের মানটা বসাবো, বসিয়ে এক্সের মানটা পাবো। আমরা কি করছি, 3 নম্বরে যেহেতু এক্স সমান এটা করা আছে, সেখানে 3 নম্বরে আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এক্সের মানটা পেয়ে যাবো সঙ্গে সঙ্গে। তাই ওয়াইয়ের মানটা বসালাম, বসিয়ে পেয়ে গেলাম এক্স সমান 40। ঠিক আছে, তাহলে এক্স সমান আর ওয়াই সমান দুটোই পেয়ে গেলাম এখান থেকে। তাহলে আমাদের দুটোই পেয়ে যাওয়া মানে আয়েশার ওজন আর রফিকের ওজন কত কিগ্রা করে সেটাও পেয়ে গেলাম। ঠিক আছে, কাজটা হয়ে গেল। এইটা আমরা এই দুটো যে সমীকরণ আমরা সমাধান করলাম, এই সমীকরণ দুটো কোন পদ্ধতিতে সমাধান করলাম এটাই প্রশ্ন। আগের পদ্ধতি নয় তো, অপূরণ যেটা করেছি ওটা নয়, তাই এটা তাহলে কোন পদ্ধতি? এটাকে বলা হচ্ছে পরিবর্ত পদ্ধতি। তাহলে পরিবর্ত পদ্ধতিটা আরেকবার দেখে নেওয়া যাক কী হলো। ঠিক আছে, কি এখানে কাজটা করলাম। পরিবর্ত পদ্ধতি সমাধান করার ক্ষেত্রে কি দেখতে হয় দেখো, কী জিনিস, আমাকে দুটো সমীকরণ তো থাকে, তার মধ্যে যে কোনো একটা সমীকরণে যে কোনো একটা চলরাশির মান বার করে নিতে হয়। মান বার করে নিতে পারে সরাসরি মানটা নয়, মানে চলরাশিকে অন্য একটা চলরাশির আকারে প্রকাশ করে নিতে হয়, যে কোনো একটা চলরাশিকে। এখানে যেমন কি করেছি আমরা 2 নম্বর সমীকরণ থেকে কি করেছি, এক্সটাকে ওয়াইয়ের আকারে প্রকাশ করে নিয়েছি, মানে এক্স সমান কত ওয়াই সেইটা করে নিয়েছি, এটাকে বলে ওয়াইয়ের আকারে প্রকাশ করা। তুমি মনে করতে যদি পারো যে আমি এক্স কেন করবো, আমি ওয়াইটাকে এক্সের আকারে প্রকাশ করবো, তাহলে ওয়াই সমান কত সেটা বার করে নেবো। ঠিক আছে, এই হচ্ছে প্রথম কাজ, প্রথম স্টেপ এইটা। মানে যে কোনো দুটো সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ, দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণ থেকে এক্স বা ওয়াই মানে চলরাশি যে দুটো থাকবে, এই চলরাশির মধ্যে যে কোনো একটাকে আরেকটার আকারে প্রকাশ করে নাও, করবো। করে নিয়ে সেই এক্স বা ওয়াই, যদি এক্স করো এক্স, ওয়াই করো ওয়াই, সেই মানটা তার পরিবর্তে এক্স, যেমন এখানে আমরা এক্স সমান এটা করেছি, আর ওই এক্সের পরিবর্তে অন্য কোনো একটা সমীকরণে ওই এক্সের পরিবর্তে ওইটা বসিয়ে দেবো। বসিয়ে দিলে সেখান থেকে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব, যোগ বিয়োগ করে নিলে ওয়াইয়ের মানটা পেয়ে যাব। যেহেতু আমরা পরিবর্তে এক্সের বা ওয়াইয়ের পরিবর্তে কোনো একটা চলরাশির পরিবর্তে অন্য কোনো সংখ্যা বসাচ্ছি, সেই জন্য এই পদ্ধতিটার নাম হলো পরিবর্ত পদ্ধতি। বোঝা গেল? এটাকে বলে পরিবর্ত পদ্ধতি। এই হচ্ছে আমার নিয়ম পরিবর্ত পদ্ধতি। পরিবর্ত পদ্ধতির নিয়ম হলো, প্রথমে একটা সমীকরণ থেকে, যে কোনো একটা সমীকরণ থেকে কোনো একটা চলরাশিকে অন্য চলরাশি আকারে প্রকাশ করা, করে নিয়ে সেই মানটা এক্স বা ওয়াই, সেই চলরাশির মানটা যে দুটো সমীকরণ দেওয়া থাকবে সেই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে বসিয়ে অন্য চলরাশির মানটা বের করে নেওয়া প্রথম কাজ। করে নিয়ে সেই মানটা আবার অন্য কোনো সমীকরণে বসিয়ে দিয়ে, যে কোনো সমীকরণে যে দুটো দেওয়া থাকবে সেই যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে অন্য একটা যে চলরাশিটা পড়ে আছে সেই চলরাশির মানটা বের করে নেওয়া। এইটাই হচ্ছে পরিবর্ত পদ্ধতির নিয়ম। বোঝা গেল? আচ্ছা, এ পর্যন্ত এবার তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে পরিবর্ত পদ্ধতি না অপনয়ন পদ্ধতি, কোন পদ্ধতিটা তোমাদের কাছে সহজ মনে হয়েছে? তোমরা কমেন্ট করে জানাও। এবার চলো তৃতীয় যে অঙ্কটা আছে সেটা করে নেওয়া যাক। ঠিক আছে, এই পর্যন্ত ছিল রফিকের ওজন এর ওজন, ব্যাস। তৃতীয় অঙ্কটা করে নেওয়া যাক। তৃতীয় অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। তাহলে 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। তাহলে সহসমীকরণ গঠন করে তাদের বর্তমান বয়স পৃথকভাবে হিসাব করে লিখি। এই হচ্ছে কাজ। দেখো কীভাবে করা হয়েছে। বলে দেওয়া হয়েছে, ধরি আমার কাকাবাবুর ও আমার বোনের বর্তমান বয়স যথাক্রমে এক্স বছর ওয়াই বছর, মানে কাকাবাবুর বয়স ধরে নেওয়া হয়েছে এক্স বছর, আর আমার বোনের বয়স ধরে নেওয়া হয়েছে ওয়াই বছর। ঠিক আছে, এবার শর্ত অনুযায়ী আমার
সমীকরণগুলো গঠন হবে। শর্তটা, প্রথম শর্ত কী বলেছে? বলেছে আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। কাকাবাবুর বয়স তো এক্স বছর ধরেছিলাম, তাহলে বোনের বয়সের দ্বিগুণ বলেছে, বোনের বয়স ওয়াই বছর ধরেছিলাম, তাহলে এক্স বছর সমান ওয়াই বছরের দ্বিগুণ, তাহলে এক্স সমান 2y। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত দেওয়া আছে 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগে, দেখো বর্তমান বয়স যদি কাকাবাবুর এক্স বছর হয়, তাহলে 10 বছর আগে হবে এক্স মাইনাস 10, আর বোনের এখন বয়স যদি ওয়াই হয় 10 বছর আগে হবে ওয়াই মাইনাস 10। এই হচ্ছে, তাহলে 10 বছর আগে বোন আর কাকাবাবুর বয়স কত ছিল সেটা তো পেয়ে গেলাম। এবার বলেছে ওই বোন আর কাকাবাবুর বয়সের মধ্যে একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে যে 10 বছর আগে কাকাবাবুর বয়স বোনের বয়সের 3 গুণ, মানে কাকাবাবুর যে বয়সটা মানে এক্স মাইনাস 10 বছর, সেটা সমান বোনের যে বয়স ছিল তার 3 গুণ। বোনের বয়স ছিল ওয়াই মাইনাস 10, তার 3 গুণ মানে কত? 3 × y−10। এক্স এক্স মাইনাস 10 সমান তাহলে পেয়ে গেলাম 3 × y−10। বুঝে গেল? তো এই হলো দুটো সমীকরণ, ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ। এইটাকে আমরা কোন পদ্ধতিতে সমাধান করেছি দেখো। এখানে কী করা হয়েছে দেখো, এখানে দেখো 1 নম্বর সমীকরণে এক্স সমান 2y দেওয়া আছে, তার মানে কি একটা চলরাশিকে অন্যটা চলরাশির আকারে প্রকাশ করাই আছে। আমরা পরিবর্তক পদ্ধতিতে কী করেছিলাম? কোনো একটা চলরাশিকে অন্য চলরাশিতে পরিবর্তন করে নিয়ে সেই মানটা অন্য কোনো চলরাশিতে বসিয়ে সেই চলরাশির মানটা বার করা, সেই কাজটা এখানে করব। দেখো মানে পরিবর্তক পদ্ধতিতেই এটা সমাধান করব। কেন আমি এটা বেছে নিলাম এটা পরিবর্তক পদ্ধতিতে করব, এটাই তো প্রশ্ন আসতে পারে, স্যার কেন আসলেন পরিবর্তক পদ্ধতিতে? অন্য এটা তো অপনয়নও করতে পারতাম। হ্যাঁ, অপনয়নও তুমি করতে পারতে, কিন্তু পরিবর্তক পদ্ধতিতে আরও সহজ হবে। কেন? সে কারণটা দেখো। এখানে যেহেতু পরিবর্তক পদ্ধতির প্রথম কাজ ছিল কি, সমীকরণ থেকে যে কোনো একটা চলরাশিকে অন্য চলরাশির আকারে প্রকাশ করে, এখানে সেই প্রকাশ করেই দেওয়া আছে, সেই জন্য পরিবর্তক পদ্ধতি করলে তাড়াতাড়ি হবে। তাই এখানে পরিবর্তক পদ্ধতিটা চুজ করে আমরা করলাম কি, যে পরিবর্তক পদ্ধতিতে সমাধান করার জন্য যেহেতু দেওয়াই আছে সেজন্য কী করলাম, 2 নম্বর সমীকরণে ওই এক্স সমান 2 এর মানটা বসিয়ে দিই, এক্সের পরিবর্তে 2y বসিয়ে দিলাম 2 নম্বর সমীকরণে। 2y বসিয়ে দিয়ে ওয়াইয়ের মানটা ওখান থেকে পেয়ে গেলাম। এবার ওই ওয়াইয়ের মানটা এই 1 নম্বর আর 2 নম্বর সমীকরণে যে কোনো একটা জায়গায় বসাবো, যেহেতু এক্সের মান পেতে হবে তাহলে 1 নম্বরে বসাবো, বসালে তাড়াতাড়ি চলে আসবে। তাই 1 নম্বরে ওয়াইয়ের মানটা বসালাম, বসিয়ে দেখো এক্সের মানটাও পেয়ে গেলাম। তাহলে এক্স ওয়াই পেয়ে যাওয়া মানে কাকাওর বয়স আর এর বয়স সেটাও পেয়ে যাবো। তাই লেখা হয়েছে শেষে লেখা হয়েছে দেখো, এক্সের মান পেয়ে গেছি, এখানে লেখা হচ্ছে কাকাওর বয়স আর বোনের বয়স এত বছর এত বছর। তাহলে বোঝা গেল এটা হলো পরিবর্তক পদ্ধতিতে সমাধান আমরা করলাম। দেখো 4 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে, বলেছে আমাদের গ্রামের দেবকুমার বাবু 590 টাকায় একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট ও কতগুলি 10 টাকার নোট পেলেন হিসাব করে লিখি। ঠিক আছে, এটা কীভাবে করব চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ধরে নিয়েছি যে দেবকুমারবাবু ব্যাংক থেকে এক্সটি 5 টাকার নোট ও ওয়াইটি 10 টাকার নোট পেলেন। এটাই জানতে চাই তো কটা কী নোট পেয়েছেন, তাহলে এটা আমরা ধরে নিলাম। প্রথমে ধরে নিলে এবার দেখো কী সুবিধা হবে। প্রথম শর্তটা কী দেওয়া আছে? প্রথম শর্ত দেওয়া আছে যে কটা নোট পেয়েছেন, 5 টাকার নোট আর 10 টাকার নোট। দেখো 590 টাকা কী কী নোট পেয়েছেন, 5 টাকার নোট আর 10 টাকার নোট পেয়েছেন। আমরা কি ধরে নিয়েছি যে 590 টাকা যে চেক ভাঙিয়েছেন তার মধ্যে 5 টাকার নোট 9 টাকা, আমরা দেখব যে ব্যাংক থেকে যে চেকটা ভাঙিয়েছেন ব্যাংক থেকে একটি 5 টাকার নোট আর ওয়াইটি 10 টাকার নোট পেয়েছেন, এটা আমরা ধরে নিয়েছি, তাই তো? পেলে যদি পায় তাহলে এক্সটি 5 টাকার নোট, এক্সটি 5 টাকার নোট মানে এক্সটি 5 টাকার নোট মানে তাহলে কত টাকা হয়? 5 টাকার নোট মানে 5 × x অত টাকা হয়। আবার ওয়াইটি 10 টাকার নোট, ওয়াইটি 10 টাকার নোট মানে কত টাকা? ওয়াই × 10 মানে 10y টাকা হয়। তাহলে 5x + 10y মিলে তো 590, মানে 590 টাকাটা তো ভাঙাইছে ওইভাবে 5 টাকা 10 টাকার নোটে। ঠিক আছে, তাহলে 5x + 10y সমান 590, এটা প্রথম শর্ত পেয়ে গেলাম। দ্বিতীয় শর্ত দেখো, বলেছে তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার নোট 10 টাকার নোট 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন। তার মানে কী হলো,
যে 5 টাকার নোট আর 10 টাকার নোট মিলিয়ে কটা নোট আছে? মোট 70খানা। তার মানে এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেছে 70। বুঝা গেল? এই দুটো শর্ত থেকে দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার এই দুটোকে আমরা সমাধান করব। চলো দেখে নেওয়া যাক কীভাবে সমাধান এটা করা হচ্ছে। প্রথম যেটা করা হয়েছে দেখো, 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি পেয়েছি? 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি আমরা 5x সমান 590 - 10y। সেখান থেকে x সমান কত পাচ্ছি? দেখো x সমান পাচ্ছি 5 দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করলাম। ভাগ করার পরে x সমান পাচ্ছি 118 - 2y। এটা হলো x সমান পেয়ে গেলাম। আরেকটা কী করছি দেখো, 2 নম্বর সমীকরণ থেকে আবারও এক্সের মান বার করছি। 2 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণে আছে এক্স প্লাস ওয়াই সমান 70। সেখান থেকে এক্স সমান কত? 70 - ওয়াই হয়ে যাবে, 70 - ওয়াই। তাহলে এটাকে 4 নম্বর সমীকরণ বলে লিখলাম। লেখার পরে 4 নম্বর সমীকরণ বলে লিখলাম। একেবারে দেখো 3 ও 4 নম্বর 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ দ্বয় থেকে এক্সের মান, এক্স 3 নম্বরে এক্সের মান দেওয়া আছে, মানে এক্সকে ওয়াই আকারে লেখা আছে, 4 নম্বরেও এক্স ওয়াই আকারে লেখা আছে। সেই জন্য আমরা কী করছি, 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ দ্বয় থেকে এক্সের মানটাকে আমরা তুলনা করছি। মানে এক্স সমানটা দেওয়া আছে, তো এক্সের মানটাকে তুলনা করলে এক্স সমান কত দেওয়া আছে? প্রথমে 3 নম্বরে দেওয়া আছে 118 - 2y, সেটা সমান হয়ে যাবে 70 - ওয়াই। এটা কী বলে? তুলনা করা। কোনো মানটাকে তুলনা করা মানে দুটো মানকে এক্স জায়গায় যেটা আছে সেটা একদিকে বসবে, আর ওয়াই জায়গায় যেটা সেটা সমানের অন্যদিকে বসবে। এই হচ্ছে নিয়ম। এখান থেকে দেখো আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব। ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। 48 মাইনাস ওয়াই সমান -48, মানে ওয়াই সমান হবে 48, মানে -1 দিয়ে গুণ করা হলো। গুণ করে পেয়ে গেলাম ওয়াই সমান 48। এবার দেখো 4 নম্বর সমীকরণ যেটা আছে দেখো, সেই 4 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম। 4 নম্বর সমীকরণ আছে এক্স সমান 70 - ওয়াই। তো এখান থেকে ওয়াইয়ের মান বসালে এক্সের মানটা পেয়ে যাব। সেখানে 4 নম্বর সমীকরণে কি এক্সের মানটা ওয়াইয়ের মানটা আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কি হচ্ছে দেখো, ওয়াই সমান 48 বসালে এক্স সমান 70 - 48, সেখান থেকে এক্স সমান পেয়ে যাব 22। ঠিক আছে? তার মানে কী হলো, দেবকুমার বাবু ব্যাংক থেকে 22টি 5 টাকার নোট ও 48টি 10 টাকার নোট পেলেন। 48টি 10 টাকার নোট পেলেন। তাহলে এই হয়ে গেল এই 4 নম্বর অঙ্কটা। এবারে তোমাদের প্রশ্ন যাচ্ছে যে এই যে পদ্ধতিটা করলেন, এটা তো স্যার তো আগে যে দুটো করেছো অপনয়ন এবং করেছেন অপনয়ন আর পরিবর্তন, তার মধ্যে তো নয়, এটা তো অন্যরকম। হ্যাঁ, এটা অন্যরকম। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। এই পদ্ধতিটা বলা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। তাহলে আমাদের যে লক্ষ্য ছিল এই ভিডিওর মাধ্যমে যে কী পাওয়া, 3টে পদ্ধতি থেকে শেখা। দেখো এই 3টে পদ্ধতি আমরা শিখে গেলাম। এই 3টে পদ্ধতি এবারে আর যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলোর মধ্যে আমরা একটা আরেকটা ব্যবহার করব। ঠিক আছে? এর তুলনামূলক পদ্ধতিটা দেখে নাও, এখানে কি করা হলো আরেকবার দেখে নাও। সেটা হলো কি করা হয়েছে, যে দুটো সমীকরণ দেওয়া আছে সেই দুটো সমীকরণ থেকে কোনো একটা চলরাশিকে আমরা নির্দিষ্ট করব, যে চলরাশিটাকে দুটো সমীকরণ আবার দুটো যে সমীকরণ পাবো সেখান থেকে তুলনা করব। এই হচ্ছে কাজ। প্রথম কাজ হলো দুটো চলরাশি থেকে এক্স বা ওয়াই সমান বের করে নেওয়া কী হচ্ছে। আমি এখানে এক্স সমান বের করে নিয়েছি কী আছে, আর 2 নম্বর সমীকরণ থেকে এক্স সমান কী বার করে নিয়েছি, মানে দুটো সমীকরণ থেকে একই রাশি বার করতে বলেছি। করে নিলে কী হচ্ছে দেখো, এবারে আমরা ওইটাকে এক্সের মান, মানে 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ এক্স সমান দেওয়া আছে এত, তাহলে এই 3 আর 4 সমীকরণটাকে আমাকে তুলনা করতে হয়েছে। তুলনা করেছি, কী তুলনা করেছি? এক্সের মান তুলনা করেছি। তুলনা করলে এক্সের মান একদিকে পড়বে বাম দিকে আর ওয়ার মান ডান দিকে, বা তুমি এটা ওয়ার মানটা ডান দিকে এক্স মান বাম দিকে, সেটা কোনো ব্যাপার নয়, যে কোনো একদিকে করলে হবে। নিয়ে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। সেখান থেকে আমরা দেখো ওয়ার মানটাও পেয়ে গিয়েছি। এবার ওই ওয়াই মানটাকে নিয়ে আমরা এই যে 3, 4, 1 থেকে 4 পর্যন্ত যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলেই আমার এক্সের মানটা চলে আসবে। তাই হয়েছে, মানটা আমরা 4 নম্বরে বসিয়ে দিয়েছি, 4 নম্বর সমীকরণে ওয়ার মানটা বসিয়ে দিয়েছি, দিলে চলে এসেছে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে তুলনামূলক পদ্ধতি। বুঝে গেল? এই পদ্ধতি। তাহলে প্রথম কাজ হলো দুটো সমীকরণ থেকে চলরাশিটাকে, যে কোনো একটা চলরাশির মানটাকে অন্য চলরাশির আকারে প্রকাশ করা, করে নিয়ে সেই চলরাশির মানটা অন্য কোনো এতে বসিয়ে সমীকরণে বসিয়ে
এক্স ওয়াই দুজনের মানটা বের করে নেওয়া, মানে সমাধানটা তৈরি করে নেওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যেভাবে বলেছি অনেক সহজভাবে বলে দিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই তিনটে পদ্ধতিতে আমরা শিখে নিলাম। এবার তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন থাকবে, এই তিনটে পদ্ধতিতে শিখলাম, যে তিনটে পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা তোমাদের সব থেকে সহজ লেগেছে, ঠিক আছে? সেটা কমেন্ট করে তোমরা জানাও। দেখো এই অঙ্কটা তো হয়ে গেলে, আর পরবর্তী অঙ্কটা দেখো। এবার আমরা দেখো 5 নম্বর অঙ্কটা দেখব। বলেছে আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি হবে ও লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি 3/4 হবে। সহসমীকরণ করে সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। দেখো এটা কীভাবে করা হয়েছে, এটা হচ্ছে লিখে নেওয়া হয়েছে প্রথমে প্রকৃত ভগ্নাংশটির লব এক্স আর হর ওয়াই। তাহলে প্রকৃত ভগ্নাংশটি কী হয়ে যাবে, এক্স বাই ওয়াই। যেহেতু প্রকৃত ভগ্নাংশ তাহলে এক্সটা নিশ্চয়ই ওয়াইয়ের থেকে ছোটো, তাই ওখানে লিখে দেওয়া হচ্ছে এক্স লেস দ্যান ওয়াই, ঠিক আছে? এই কাজ হলো প্রথম। এবার প্রথম শর্ত কী বলা হয়েছে, যে এমন একটা ভগ্নাংশ লিখব প্রকৃত ভগ্নাংশ যার হরটি লব অপেক্ষা 5 বেশি। হর মানে কি, তো ওয়াইটা লব অপেক্ষা 5 বেশি, মানে এক্সের থেকে 5 বেশি, মানে এক্স প্লাস 5। এটা হয়ে গেল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কী দেওয়া আছে দেখো, দ্বিতীয় শর্ত দেওয়া আছে যে লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করা হয়, লবের সঙ্গে 3 হরের সঙ্গে 3, তাহলে ভগ্নাংশটা কী হবে, এক্স প্লাস 3 বাই ওয়াই প্লাস 3। হরের সঙ্গে 3 যোগ করলে যে ভগ্নাংশ হয় সেটা সমান বলে দিয়েছে 3 কত হবে, সেটা সমান বলেছে 3/4 হবে। সেই ভগ্নাংশটি হবে 3/4, তাই লেখা হয়েছে এক্স সমান 3/4। তাহলে ওটাকে 2 নম্বর সমীকরণ হিসেবে দিয়ে দিলাম। এবারে এইটাকে আমরা তিনটে পদ্ধতি শিখে নিয়েছি, সেই তিনটে পদ্ধতির মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করব। তাই দেখো তাই করা হয়েছে। এবার তোমরা কমেন্টে জানাও এই 5 নম্বরটা কোন পদ্ধতিতে আমরা সমাধান করছি, ঠিক আছে? দেখো সেটা কি, যে 2 নম্বর আমরা কী করেছি, প্রথমে 2 নম্বর সমীকরণ থেকে পাই 3y + 9 = 4x + 12, ঠিক আছে? সেখান থেকে আমরা কী পাচ্ছি, 3y = এটা, y = এটা, মানে y সমান বার করে নিলাম। এবার দেখো y সমান একটা 1 নম্বর সমীকরণে দেওয়া আছে, সেই জন্য এটাও y সমান বার করে নিয়েছি, ঠিক আছে? ওইটা দেওয়া আছে দেখে এখান থেকে ওয়াইটা বার করে নিলাম, নিয়ে আমাকে তুলনা করার সুবিধা হবে। তাই আমরা দেখো তুলনা করছি, 1 ও 3 নম্বর সমীকরণ দয় থেকে ওয়াইয়ের মান তুলনা করে পাই। তাই তুলনা করছি, করলে কত আসবে, x + 5 সমান হয়ে যাবে, x + 5 সমান হয়ে যাবে 4x + 3। তো ওই ওয়াইয়ের মানটা দেখো তুলনা করেছি, সেজন্য ওয়াইয়ের যা মান সেটা বসে গেছে। এবার এখান থেকে আমরা এক্সটাকে সমাধান করে নেব, মানে সমীকরণটা সমাধান করে নেব। সমাধান করলে দেখো এক্সের মানটা পেয়ে যাব, এক্সের মানটা হবে 12, -x = -12, মানে x সমান হয়ে যাবে 12, ঠিক আছে? এবারে 1 নম্বর সমীকরণে ওই এক্সের মানটা বসিয়ে দেবো, এক্সের মানটা বসিয়ে দিলাম 1 নম্বর সমীকরণে বসালে ও যেটা পেয়ে গেলাম দেখো, ও এক্সের মানটা বসিয়ে দিলে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম কত, 17, ওয়াইয়ের মানটা পেলাম 17, ঠিক আছে? তাহলে প্রকৃত ভগ্নাংশটি কী হবে, এক্সের মান পেয়ে গেছি, ওয়াইয়ের মান পেয়ে গেছি, তাহলে প্রকৃত ভগ্নাংশটি হবে হচ্ছে দেখো 12 17, এক্স সমান 12 পেয়েছিলাম, তাহলে 12 17 প্রকৃত ভগ্নাংশটি কেমন, প্রকৃত ভগ্নাংশটি হবে বলে সমান 12 17, ঠিক আছে? 12 17 এটা হয়ে গেল উত্তর। বোঝা গেছে? আচ্ছা, এবার চলো পরবর্তী যে অঙ্কটা আছে 6 নম্বর যে অঙ্কটা আছে, ঠিক আছে? সেই অঙ্কটা দেখে নেওয়া যাক কী বলেছে। 6 নম্বর অঙ্কতে দেখে নেওয়া যাও কী বলেছে, দেখে নাও। যে মরিয়া তার খাতায় দুটো এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তার দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। তাহলে সংখ্যা দুটো কী সেটা লেখো। তাহলে দেখো কী করা হয়েছে। প্রথমে আমরা ধরে নিয়েছি যে মারিয়ার লেখা প্রথম ও দ্বিতীয় সংখ্যা দুটি হলো যথাক্রমে এক্স ও ওয়াই। প্রথম সংখ্যাটা এক্স, দ্বিতীয় সংখ্যাটা ওয়াই। আর প্রথম শর্ত কী বলেছে, প্রথম শর্ত বলে দিয়েছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে, দেখো 21 যোগ করলে সেটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। 21 যোগ করলে সেটা হয়ে যাবে কত, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাই দ্বিতীয় সংখ্যাটা ওয়াই, তার দ্বিগুণ 2y, এটা হয়ে গেল। এখান থেকে এক্স মাইনাস ওয়াই সমান -21, এটা 1 নম্বর সমীকরণ বলে রেখে দিলাম। এবার দ্বিতীয় শর্তানুসারে দেখো, দ্বিতীয় শর্তানুসারে যেটা পাচ্ছি 2x, দ্বিতীয় শর্ত অনুসারে 2x সমান y + 12। 2xটা কী করে হলো, দ্বিতীয় শর্তটা বলে দিয়েছে যে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করে, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করেছি, ওয়াইয়ের সঙ্গে 12 যোগ করলে সেটা কী হবে, সেটা হবে
যে প্রথম সংখ্যার দ্বিগুণ হবে, প্রথম সংখ্যা এক্স তার দ্বিগুণ হবে, তাই 2x সমান ওয়াই প্লাস 12, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে যদি আমরা একটু ঘুরিয়ে নিই, ঘুরিয়ে গেলে তাহলে 2x মাইনাস ওয়াই সমান 12, এটা পেয়ে গেলাম। এবারে এই দুটো আমরা সমীকরণকে সমাধান করব। দেখো কোন পদ্ধতিতে করেছি, যে এখানে করা হয়েছে যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে যথাক্রমে 1 ও 2 দিয়ে গুণ করে পাচ্ছি, মানে 1 নম্বরকে 1, 2 নম্বরকে 2। বোঝা গেল এটা কেন 1 নম্বরকে 1, 2 নম্বরকে 2 দিয়েছি, আগের এতে বলে দিয়েছি আগের একটা অঙ্ক। এই অঙ্কটা আরেকবার বলছি, 1 নম্বর থেকে 1 নম্বরে যে 1 নম্বরটাকে আমরা কত দিয়ে গুণ করেছি 1, 2 নম্বরটাকে 2, কেন, যে আমরা 2 নম্বরকে 2 করে হয়েছি ওয়াইটাকে আমরা তুলে দেবো বলে, মানে অপনয়ন করবো বলে। এখানে 2y আছে, এখানে 2y মিল করতে হবে, করলে বিয়োগ করলে ওটা চলে যাবে। সেই জন্য 2 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ, 1 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করা হয়েছে। গুণ করে যেটা পেয়েছি দেখো, সেটা যেটা পেলাম আমরা এখান থেকে, এটা পেয়েছি যে 3x মানে x সমান 15, এইটা আমরা পেয়ে গেলাম 1 নম্বর 2 নম্বর সমীকরণে। এই জিনিসটা x সমান 15 পেয়ে গেলাম। এবার এই 2 নম্বর সমীকরণে ওই এক্সের মানটা আমি বসাবো, মানে যে মানটা পাবো সেইটাকে অন্য একটা সমীকরণে বসাতে হবে, এই হচ্ছে কাজ। বসালাম, বসিয়ে যেটা পাচ্ছি দেখে নাও, দেখো এটা আমরা বসিয়ে দিয়েছি 2 নম্বর সমীকরণে, বসালে কী পাচ্ছি, ওখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। আগে এক্সের মান পেয়ে গেছিলাম, আর ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে মারিয়ার লেখা সংখ্যা দুটি কী হয়ে গেল, একটা 15, একটা 18। ঠিক আছে, দুটো সংখ্যা, এই হয়ে গেল অঙ্কটা। এবার দেখো পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে, 7 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, দেখো সে 7 নম্বর অঙ্কটা একবার দেখে নাও। এইটাই দেওয়া আছে 7 নম্বরে, লালিমা ও রমেনের যে অঙ্কটা। ঠিক আছে, তাহলে কি হবে দেখে নাও, এটা কীভাবে করা হচ্ছে। 7 নম্বর অঙ্কটাতে বলে দেওয়া হচ্ছে যে লালিমা একা কাজটি শেষ করবে x দিনে, একা। এটা জানতে চাইছি একা কী করবে, রমেন একা কাজটি শেষ করবে y দিনে। সেই জন্য একা কে কত কাজ করে সেটা আমরা জেনে নিলাম, এটা ধরে নিলে কী সুবিধা হবে দেখো, লালিমা তাহলে একদিনে কত কাজ করবে, x দিনে করলে লালিমা তাহলে একদিনে যে কাজটা করবে সেটা হচ্ছে x দিনে করে হচ্ছে সম্পূর্ণ কাজ, মানে সম্পূর্ণ কাজ মানে কত, 1 অংশ কাজ। তাহলে একদিনে কত করবে, একদিনে করবে 1 x অংশ। আবার রমেন সম্পূর্ণ কাজটা ওয়াই দিনে করে, মানে সম্পূর্ণ কাজ বলতে 1 অংশ কাজ, সেটা যদি ওয়াই দিনে করে তাহলে একদিনে কত করবে, একদিনে করবে 1 ওয়াই অংশ। তাই এটা হয়েছে। এবার প্রথম শর্ত যেটা বলেছে দেখো, প্রথম শর্তটা বলে দেওয়া আছে যে লালিমা 4 দিন ও রমেন 3 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটি 2/3 অংশ সম্পন্ন হয়। তাহলে লালিমা তাহলে একদিনে যদি 1 x অংশ করে তাহলে 4 দিনে করবে কত, 4 x অংশ। আর রমেন যদি একদিনে করে 1 y অংশ, তাহলে 3 দিনে কত করবে, 3 y। তাহলে দুজনে মিলে কত হবে, 4 x প্লাস 3 y যোগ হয়ে যাবে, যোগ করলে সেটা সমান তো বলে দেওয়া আছে 2/3 অংশ, তাহলে ওটা সমান 2/3 হয়ে গেল। বোঝা গেল প্রথম শর্ত অনুসারে। এবার দ্বিতীয় শর্ত অনুসারে বলেছে দেখো, লালিমা 3 দিনে করে আর রমেন 6 দিন কাজ করে, তাহলে 3 দিনে করবে 3/x আর রমেন 6/y, এই কাজটা করবে। টোটাল কাজ তাহলে কত হবে বলেছে 11/12, তাই লেখা হচ্ছে 11/12। বোঝা গেল দুটো শর্ত হয়ে গেল। আর এই দুটো সমীকরণ তৈরি হয়েছে, এই দুটো সমীকরণ আমাদের সমাধান করব। দেখো কী করছি আমরা, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে যথাক্রমে 2 ও 1 দিয়ে গুণ করছি। 1 নম্বরকে 2 আর 2 নম্বরকে 1 দিয়ে। 1 নম্বরকে 2 কেন করছি দেখো, আমরা ওয়াইটাকে আমরা অপনয়ন করবো বলে, 2 গুণ করলে এটা হয়ে যাবে 6/y, এটা 6y আছে, 1 গুণ করে 6/y, সেই জন্য আমরা 2y বলে দিয়েছি। তাই আমরা করলাম, করে আমরা কী করছি, বিয়োগ করছি। দেখো বিয়োগ করলে যেটা পেয়ে যাচ্ছি, ওয়াইটা কেটে গিয়ে এক্সটা পেলাম, এক্সটা আমরা পেয়ে গেলাম। দেখো এখান থেকে দেখো এক্সটা আমরা পেয়ে গেছি, x সমান 12। ঠিক আছে, এবার এই এক্সের মানটা 1, 2 এর মধ্যে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। ঠিক আছে, এইটা আমরা যে পদ্ধতিটা করছি এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, তোমরা বুঝতেই পারছো অপনয়ন পদ্ধতিতে করছি। এক্সের মানটাও যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো। দেখো 1 নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে দিলে যেটা পেয়ে গেলাম, দেখো বসিয়ে দেওয়ার পরে এক্স মান তো 12, তো সেটা বসালে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম 1 নম্বর সমীকরণ থেকে। এখানে একটা কথা বলে দিই, এখানে কিন্তু আমি ডান দিকে করেছি এরকম বা করে, ওটা কিন্তু
সবসময়ের জন্য নিচে 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 তোমরা করবে, ডান দিকে বাম দিকে এরকমভাবে করবে না, ঠিক আছে? এটার পরে এইটা, তারপরে এইটা, এইভাবে এটাভাবে করেছি, কিন্তু এভাবে করবে না, করবে নিচে নিচে সবসময়ের জন্য, ঠিক আছে? এই হচ্ছে নিয়ম। তার ওয়াই সমান 9, এখান থেকে ওয়াই সমান 9 পেয়ে গেলাম। ওয়াই সমান 9। তা সেখান থেকে দেখো তাহলে অতএব লালিমা তাহলে একা কাজটি শেষ করবে কত, একা কত করবে সেটা জানতে চেয়েছিল। একা শেষ করবে পৃথকভাবে বলেছে, কি প্রশ্নতে বলেছে পৃথকভাবে কি তারা কত দিনে শেষ করতে পারবে। তাহলে লালিমা একা কাজটি শেষ করলে সেটা হবে 12 দিনে, আর রমিনা একা শেষ করলে সেটা হবে 9 দিনে। তাহলে এইটাই চেয়েছিল, বুঝে গেল? আর দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, যে 8 নম্বরের যে অঙ্কটা আছে, বলেছে 8 নম্বরের অঙ্কটা দেখে নাও, এইটাই আছে 8 নম্বরের, এটা আর পড়ছি না, ঠিক আছে? এটা কীভাবে করা হয়েছে দেখে নাও। 8 নম্বর অঙ্কটায় ধরে নেওয়া হয়েছে যে 145 লিটার শরবতে প্রথম ধরনের শরবত আছে x লিটার, আর দ্বিতীয় ধরনের শরবত আছে y লিটার, তাই তো? 145 লিটারে কত আছে সেটাই তো জানতে চেয়েছে, সেই জন্য আমরা ওই রকম ধরে নিলাম। প্রথম ধরনের আছে শরবত x লিটার, আর দ্বিতীয় ধরনের y লিটার। এবার দেখো শর্ত অনুযায়ী, এবার বলেছে দেখো প্রথম কাজটা করে নিই, যে প্রথম ধরনের 100 লিটার শরবতের চিনি আছে তো 5 কিগ্রা, তাই না? চিনি আছে 5 কিগ্রা, তাহলে x লিটারে কত চিনি আছে সেটা আমরা আগে বার করে নিই, সেটা আমরা বার করে নিয়েছি, ঠিক আছে? x লিটারে আছে 5x/100 হয়ে যাবে, মানে এটা এক লাইন এখানে করিনি, আর ঐকিক নিয়মে আর কি। প্রথম ধরনের 100 লিটার শরবতে চিনি আছে 5 কিগ্রা, তাহলে 1 লিটারে এত, x লিটারে এত, এইভাবে করলে এটা আর ওই ওটা স্টেপ জাম্প দিয়ে এইভাবে করা যায়। যদি তোমরা করতে পারো এইভাবে করবে, নাহলে ওই লাইনটাও করবে, ঠিক আছে? এইটা এবারে দ্বিতীয় লিটার ওই রকম 100 লিটারে চিনি আছে 8 কিগ্রা, তাহলে ওয়াই লিটার তো দ্বিতীয় ধরনের শরবত, সেই দ্বিতীয় ধরনের ওয়াই লিটার শরবতে চিনি আছে কত, 8y/100 কিগ্রা হয়ে যাবে এইটা। তাহলে এবার দেখো শর্তগুলো কি বলে দেওয়া আছে, শর্তটা বলে দেওয়া আছে দুটো, যে বলেছে প্রথম ধরনের 100 লিটার শরবতে 100 লিটার শরবত 5 কিগ্রা চিনি, আর দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি, আর দু ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করবো, যাতে চিনি থাকবে 9.2 কিগ্রা, তাই তো? এবার দেখো দু ধরনের শরবত মেশালে যেটা যত লিটার হবে সেটাই তো 150 লিটার। তাহলে 150 লিটারের মধ্যে x লিটার যদি প্রথম ধরনের শরবত দ্বিতীয় লিটার, আর দ্বিতীয় ধরনের শরবত y লিটার হয়, তাহলে x + y করলে 150 হয়, সেটাই করা হয়েছে, x + y সমান 150। এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত কী বলে দেওয়া আছে, দ্বিতীয় শর্ত বলে দেওয়া আছে 100 লিটারে 5 কিগ্রা চিনি, তাই তো? 5 কিগ্রা চিনি আছে, 5 কিগ্রা চিনি যদি থাকে, আর 5 কিগ্রা চিনি আর 100 লিটার, আর দ্বিতীয় ধরনের 100 লিটারে 8 কিগ্রা চিনি, তাহলে এই দুটো শরবতকে যদি আমরা মিশাই, তাহলে 150 লিটার, তাহলে কত কিগ্রা চিনি থাকবে? এখানে বলে থাকবে হচ্ছে 9.2-3। আর আমরা এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যে 100 লিটারে তো x লিটার প্রথম ধরনের শরবত, তাহলে সেই প্রথম ধরনের শরবতের চিনি আছে কত, 5x/100। আর দ্বিতীয় ধরনের শরবত আছে y লিটার, সেই y লিটারে চিনি আছে কত, 8y/100। তাহলে দুটো যোগ করলে, দুটোই তো মিশিয়েছি, তাহলে দুটো যোগ হবে, যোগ করলে 5x/100 + 8y/100, সেটা হচ্ছে 150 লিটারের মধ্যে এই যোগফলটাই হচ্ছে এতটাই চিনি আছে। আর সেটাই তো প্রশ্নতে বলে দিয়ে আছে সেটা কত, 9.2-3, তাহলে এটা সমান এটা হয়ে যাবে, বুঝা গেল? তাহলে এই একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম। এই সমীকরণটি একটু সরল করে নিলাম, সরল করে নিলে কী দাঁড়ায়, যে 5x + 8y সমান এইটা হয়, মানে 100টাকে আমরা গুণ করে দিয়েছি আর কি, গুণ করলে এটাকে আমরা 2 নম্বর বললাম, ঠিক আছে? এভাবে তোমরা সরল করে নিতে পারো। এটা সরল করে নিলাম, নেওয়ার পরে দেখো এটাকে আমরা সমাধান করছি। কোন পদ্ধতিতে দেখে নাও, বুঝতে পারো কোন পদ্ধতিতে করছি, তোমরা কমেন্ট করে জানাও এটা কোন পদ্ধতিতে করছি। 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে যথাক্রমে 5 ও 1 দিয়ে গুণ করলাম, 1 নম্বরকে 5 দিয়ে গুণ করছি, 1 নম্বরকে 5 দিয়ে, আর 2 নম্বরকে 1 দিয়ে গুণ করছি, ঠিক আছে? গুণ করলে কী দাঁড়ায়, 5x + 5y সমান 750, আর দ্বিতীয়টা হবে 5x + 8y সমান 29/3, ঠিক আছে? বিয়োগ করলাম, বিয়োগ করলে এটা চলে আসে 3y। দেখো 5y থেকে 8y বিয়োগ করলে তো -3y হয়, আর এদিকে দেখো 750 থেকে আরও বিয়োগ করলে এটাই চলে আসে, তখন সেখান থেকে আসি -650 আসে, এটা বিয়োগ করলে -650, আর নিচে 3y ছিল, তার নিচে চলে গেলে 3 হিসেবে গুণ করলে -9 হয়, তাহলে y সমান কত পেলাম, 650/9, তার মানে 72 × 2 = 9,
এটাই পেলাম আমরা 72.2/9, ঠিক আছে। এবার এই মানটা ওয়াইয়ের এই মানটা 6.95 মানটা যেগুলো একটা সমীকরণে বসাবো, 1 বা 2 যেগুলো সমীকরণে বসাবো, বসিয়ে এক্সের মানটা পেয়ে যাবো, তাই তো। দেখো 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসালে দেখো এক্সের মানটা ওখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। এক্স সমান এত। এবার দেখো তাহলে 150 লিটার শরবতে প্রথম ধরনের শরবত আছে এত লিটার, 7.7/9, আর দ্বিতীয় ধরনের শরবত আছে 72.2/9 লিটার, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের কাজ। এবারে পরবর্তী যে অঙ্কটা আছে দেখে নাও, 9 নম্বরে যে অঙ্কটা আছে দেখো, 9 নম্বর অঙ্করে, ঠিক আছে, দেখে নাও। বলছে গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে প্রভাতে পরাজিত করলেন, আর অখিলবাবুকে যারা ভোট দিলেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততেন। তার সমীকরণ গঠন করে সমাধান দেখো কে কত ভোট পেয়েছে, ঠিক আছে। কীভাবে করে নেওয়া আছে দেখো, ধরে নেওয়া আছে প্রথমে অখিলবাবু ভোট পেয়েছেন এক্সটি আর ছন্দাদেবী ভোট পেয়েছেন ওয়াইটি। তাহলে প্রথম শর্ত কী বলেছে যে অখিলবাবু ছন্দাদেবীর থেকে 75টা ভোট বেশি পেয়েছেন। তাহলে অখিলবাবুর ভোট তো এক্সটি, তার সেখান ওয়াই ভোট ওয়াই, তার মানে ওয়াই ছন্দাদেবী যেটা ভোট পেয়েছে সেটা হচ্ছে কম, অখিলবাবুর থেকে কম, মানে এক্সের থেকে ওয়াইটা ছোটো, সেখানে এক্স থেকে ওয়াই বিয়োগ দিলে তবেই 75 হবে, তাই না। অত 75 ভোট যদি বেশি পেয়েছে সেই জন্য এক্স থেকে ওয়াই বিয়োগ দেওয়া হলো, এক্স মাইনাস ওয়াই সমান 75, এটা হয়ে গেল। আর দ্বিতীয় শর্ত কী বলেছে যদি ছন্দাদেবী যদি অখিলবাবু যা ভোট পেয়েছে তার 20%, অখিলবাবু কত ভোট পেয়েছে, ওয়াইটি ভোট অখিলবাবু পেয়েছে এক্সটি ভোট, এখানে আমি ধরে নিয়েছি, তার 20% মানে এক্স ইন্টু 20%, মানে 20/100, তাই করে 20/100 এত ভোট। যদি এই ভোটটা যদি কে পেত, ছন্দাদেবী পেত, মানে ছন্দাদেবীর ভোট কত ওয়াই, তাহলে ওয়াইয়ের সঙ্গে এইটা যোগ হবে, যদি ভোট পেত তাহলে এই যখন যদি ওর দলে চলে যেত ভোটটা, তখন এক্সের থেকে ওই ভোটটা কমে যেত, তো তাই না, কি ভোটের তাই হয়, একজন যদি পায় তাহলে আরেকজনের কাছ থেকে ওই ভোটটা কমে যাচ্ছে। সেই জন্য এর সঙ্গে যোগ মানে ওয়াইয়ের সঙ্গে যোগ মানে এক্সের থেকে ওই ভোটটা কমে গেল, কমে গিয়ে বলেছে, কমে যদি যায় তাহলে এই কতটা কমলো, কমেছে কি এর থেকে কত কম হবে তখন যদি 20% ভোট পায়, বলেছে 19টা ভোট কম হবে। সেই জন্য ছন্দাদেবীর যে ভোটটা পেয়েছে সেখান থেকে এই ভোটটা বিয়োগ করলে সেটা হয়ে যাবে 19টা, বোঝা গেল। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো তো। দেখো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। তার মানে কী বলেছে, 20% ভোট অখিলবাবু মানে ছন্দাদেবী যদি অখিলবাবু যা ভোট পেয়েছে তার 20% ভোট যদি বেশি পেতেন, তাই তো, 20% ভোট যদি পেতেন, ভোট পাওয়া মানে কি, ও পাওয়া মানে ওর কাছ থেকে নিয়ে নেওয়া, সেই জন্যে ওর সঙ্গে যোগ হবে 20% ভোট, আর এর থেকে বিয়োগ হবে, অখিলবাবুর থেকে বিয়োগ হবে, তাই হয়েছে বিয়োগ হবে, বিয়োগ হয়ে যে ভোটটা পাবে সেই ভোটটা, আর এ যদি ওই পায় বলেছে 19টা বেশি হবে, তাহলে সেই ছন্দাদেবীর ভোট থেকে যদি এই ভোটটা বিয়োগ দিই তবে সেটা 19 হবে, তাই না, 19টা বেশি, বোঝাতে পারলাম। তোমরা এরকম যদি না করে এরকম করতে পারো যে এর যে ছন্দাদেবীর ভোটটা এই অখিলবাবুর ভোটের থেকে 19টা বেশি, তো অখিলের ভোটের ভোট প্লাস 19 করতে পারতে, করলে সেটা বাদে গেলে মাইনাস হয়ে যাবে, একই ব্যাপার, ঠিক আছে, যেভাবে করতে পারো। তাহলে এটাই হয়ে গেল, ব্যাস। এবারে দেখো তাহলে এখান থেকে আমরা এটাকে আমরা সরল করে নিচ্ছি, সরল করে নিয়ে যেটা চলে আসে দেখো ওয়াই সমান এইটা চলে আসে, ওয়াই সমান -3x/5 সমান 19, এটাকে একটু তাড়াতাড়ি আমরা করে নিচ্ছি। দেখো এটা আমরা পেয়ে গেলাম যে 3x + 5y সমান 95। এবার এইটাকে আমরা সমাধান করছি, ঠিক আছে। দেখো এটা দেখে নাও, এটা তোমরা দেখেই বুঝতে পারছো কোন পদ্ধতিতে করেছি, ঠিক আছে, আর বিস্তারিত বলছি না, পরপর দেখে নাও। ওয়ার মানটা পেয়ে ওয়ার মানটা বসিয়ে দিলাম, দিয়ে দেখো এক্সের মানটাও পেয়ে গেছি, ঠিক আছে। অখিলবাবু এত ভোট পেয়েছে, ছন্দাদেবী তাহলে অত ভোট পেয়েছে।